একটা বাইনারি তৈরি হয়ে গেছে যে আমি যদি তৃণমূল বিরোধী হই সেখানে আমি বিজেপির পক্ষে হয়ে যাব, আর যদি আমি তৃণমূলের পক্ষে হই তাহলে আমি তৃণমূলকে ভোটটা দেবো। সিপিআইএম এইখানে জায়গাটা করবে কি করে? ভোটার কিন্তু একদম কারো সিন্ধুকে রাখা হচ্ছে যে সম্পদ কিন্তু না। ধরুন আমি বামপন্থী রাম রহিমের ঐক্য চাই, কিন্তু মমতা বা মোদির কাছে তো সেই দায়বদ্ধতা নেই, বিজেপি বা তৃণমূলের কাছে। আমাদের ভোট কম হয়েছে সেটা জেনেও কিন্তু আমরা এই ধরনের কমিউনাল রাজনীতির পথে হাঁটি। রাজনীতিতে তো একটা মাস পিপলকে ইনফ্লুয়েন্স করতে হয়। ধর্ম আসছে, চটকদারি বিভিন্ন সিনেমা আর্টিস্ট, বিভিন্ন গান বাজনা আসছে, অনুষ্ঠান আসছে, লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। সেইখানে দাঁড়িয়ে এই জেনুইন ইস্যুগুলো কি সত্যিকারের মানুষের মাথায় ঢোকানো এই 1-1.5 মাসে সম্ভব? সো প্রথমেই জিজ্ঞেস করবো, সামনে ভোট, কেমন আছেন, ব্যস্ততা কেমন চলছে আপনার? চলছে ব্যস্ততা, সকালে উঠেই বেরোনো, আবার কিছু সময়ের জন্য বিশ্রাম, আবার বিকালেও বেরোনো। ফলে সারাদিন মানুষ আর মানুষ, আর মানুষের মধ্যেই আমি আছি। এটা আমার কাছে ব্যস্ততা মনে হচ্ছে না, এটা আমার কাছে মনে হচ্ছে যে পাওয়া, প্রাপ্তি। কারণ এত মানুষের ভালোবাসা, এত মানুষের উচ্ছ্বাস এবং আবেগ আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কবিতা, একটা কথা বলুন, সেটা হচ্ছে যে ধরুন একটা বাইনারি তৈরি হয়ে গেছে যে হয় আমি তৃণমূল, মানে হয় আমি এই যে 15 বছর ধরে সরকারে রয়েছে, বিভিন্ন ভাতা, বিভিন্ন তার সরকারের কাজ, সেগুলোর পক্ষে, নালে আমি তার বিরুদ্ধে। সেখানে বিভিন্ন ইস্যু আসতে পারে তৃণমূলের বিরুদ্ধে, যেমন করাপশান বা ইত্যাদি ইত্যাদি। এই বিরুদ্ধের যে বাইনারিটা আছে, এটা কোনোভাবে গিয়ে বিজেপির দিকে দাঁড়াচ্ছে যে আমি যদি তৃণমূল বিরোধী হই সেখানে আমি বিজেপির পক্ষে হয়ে যাব, আর যদি আমি তৃণমূলের পক্ষে হই তাহলে আমি তৃণমূলকে ভোটটা দেবো। সিপিআইএম এইখানে জায়গাটা করবে কি করে? অবশ্যই করবে। দেখুন, বিজ্ঞানের নিয়মে সূর্যোদয় হয়, আবার সূর্য অস্তও হয়। নদীর দিকে দাঁড়ালে, গঙ্গার সামনে দাঁড়ালে আপনি দেখবেন জল বহমান। ফলে পরিবর্তনশীল তো দুনিয়া। এই পরিবর্তনশীল দুনিয়ায় যখন শুরু করেছিল সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল মুদ্রার এপিট এবং ওভিট, যখন সিপিএম বা আমরা রাস্তায় নেমে বলা শুরু করেছিলাম মোদি এবং মমতা একটা ব্রিজের উপরই দাঁড়িয়ে আছে দুই প্রান্তে, যে ব্রিজটা তৈরি করেছে আরএসএস। আমরা যখন বলেছিলাম যাহা 56 তাহা 59, কথাটা কিন্তু আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে। এবং আইপ্যাকের ঘটনার পর এটা কিন্তু উদ্ভাসিত হয়েছে, আরও এস্টাবলিশড হয়েছে। ফলে বাইনারি কাটছে। আপনার সবচেয়ে বড় প্রশ্ন, যে কথাটাকে আপনি উত্থাপিত করেছেন, ভাতা, আমি বলেছি ভাতা না। শব্দ চয়নের মধ্যে থেকেও মানুষের কাছে পৌঁছতে হবে যাতে সে আঘাতপ্রাপ্ত না হয়। আমি বলি ভাতা না। ভাতার শব্দের পেছনে যেন একটা খানিকটা ক্রয় করার মতন বিষয় থাকে, কারণ এই ভাতাগুলো তো বাড়ে ভোটের সময়। ফলে আমি এটাকে ভাতা বলতে আমার খুবই আপত্তি আছে। আমি বলি অর্থনৈতিক সহায়তা। তাহলে অর্থনৈতিক সহায়তাটা কি শুধু অর্থনীতির মূল্যে হবে? অর্থনীতির মূল্যে যেমন হবে, তার সঙ্গে সঙ্গে সেলফ রিলায়েন্স অর্থাৎ স্বনির্ভরতার প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আপনি যদি শুধু না বলেন তাহলে সেটা মানুষ গ্রহণ করবেন। আমি খারাপটা বলছি, যেমন এটা খারাপ, এটা খারাপ, তাহলে কি করব আমি, ভালোটা কি, সেটাও মানুষের কাছে আমাকে কিন্তু তুলে ধরতে হবে। অর্থাৎ জনতাই কিন্তু বিচার করবে যে খারাপটাকে ছেড়ে দিয়ে আমি যখন যাব, তখন আমার কাছে যে নতুন কথাটা বলা হচ্ছে বা বিকল্প যেটা বলা হচ্ছে সেটা কত জাস্টিফিয়েবল। সিপিএম এর বিকল্পটা কি? সিপিএম বিকল্প, ইয়াস, যে ভাতা, যেটা আমি আপত্তি করেছি, অর্থনৈতিক সহায়তা আমি দেব, সারা বছরে দেব, এটা যেমন একটা পার্ট। ধরুন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে কি থাকে, প্রাইস ইন্ডেক্সটা একটা ফ্যাক্টর, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে এটা রিলেটেড। তাহলে এইটা যদি বিচার্য হয়, তাহলে আমি অর্থনৈতিক সহায়তা দেওয়ার সময় আমি প্রাইস ইন্ডেক্সটাকেও এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টাকেও কাউন্টে আনব। 1,500 টাকায় সত্যি কি আমার মা বোনেদের
প্রকৃত অর্থনৈতিক সহায়তা হতে পারছে? এটা প্রশ্ন। তাহলে কি করা উচিত? বিকল্পটা হওয়া উচিত অর্থনৈতিক সহায়তাটাকে পরিস্থিতির নিরিখে ইভ্যালুয়েট করে তাকে এনহ্যান্স করতে হবে, বৃদ্ধি করতে হবে, যাতে যেটা তার নিডসকে পূরণ করতে পারে, যেটা তার সামঞ্জস্য পূরণ করতে পারে। ফলে আমার নির্দিষ্ট কথা, বামপন্থীদের যদি সরকার হয় তাহলে অর্থনৈতিক সহায়তাটা তদানীন্তন বাজার মূল্যের সঙ্গেই সামঞ্জস্য রেখেই তার বৃদ্ধি হবে, এবং সেটা হবে সারা বছর ধরে। কোনো নির্বাচনী আউটলুক থেকে কখনো এটা কাজটা করাটা ঠিক হবে না। এটা এক। দুই হচ্ছে স্বনির্ভর করতে হবে। আপনি যদি পশ্চিমবাংলার মা বোনেদের আমাদের জিজ্ঞাসা করেন যে তোমরা অর্থনৈতিক সহায়তা চাওয়ার সঙ্গে সঙ্গে মূল কি চাও, তখন প্রত্যেকেই বলবেন কিন্তু কাজ চান। আমরা যখন বাড়ি বাড়ি মায়েদের কাছে গেছি, তখন মায়েরা বলছেন আমরা অর্থনৈতিক সহায়তা পাচ্ছি ঠিকই, কিন্তু ছেলেটার যদি একটু কাজ হতো, মেয়েটার যদি কাজ হতো, তাহলে এটা কিন্তু আমার এই অর্থনৈতিক সহায়তার থেকে অনেক বেশি হতো। ফলে স্বনির্ভরতার প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আজকে দেখা যাচ্ছে মাইক্রোফিন্যান্সের জেরে মা বোনে মহিলারা ভীষণভাবে এদের দ্বারা প্রতারিত হচ্ছে। তাহলে মাইক্রোফিন্যান্সের যে ঋণ এই মা বোনেদের জর্জরিত করেছে, আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে, অক্টোপাসের মতো তাকে জড়িয়ে ধরেছে, তার থেকে তাকে মুক্তি দিতে হবে। ফলে মাইক্রোফিন্যান্সের সমস্ত ঋণ তার মুকুব করতে হবে। মাইক্রোফিন্যান্স সংস্থাগুলিকে সরকারি বিধিবদ্ধতার মধ্যে রেগুলেশনসের মধ্যে আনতে হবে। তিন, তাহলে বিকল্প কি? তো সে তো অর্থনৈতিকগতভাবে দুর্বল বলে নিজে পায়ে দাঁড়ানোর জন্য মাইক্রোফিন্যান্সের সঙ্গে ঋণ দিয়েছে। তাহলে আমার কাজ কি? আমি তো সমস্যাটা আইডেন্টিফাই করেছি যে তাকে স্বনির্ভর হওয়ার জন্য তার অর্থনৈতিক সাহায্য প্রয়োজন। তাহলে তোমাকে অল্টারনেটিভ ঋণের ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে। প্রথম 2 বছর পুরো যে ঋণ ফ্রি দিয়ে তাকে সাপোর্ট দিতে হবে তাকে দাঁড়ানোর জন্য। পরের 2 বছরে ধীরে ধীরে দাঁড়ানোর সময় একটা মিনিমাম চার্জ তার উপরে করা হবে। এইখানে আপনাকে একটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন রাজ্য সরকারের উচ্চ পদে ছিলেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ছিলেন, অ্যাকাউন্টস দেখেছেন। আপনার কাছে এই প্ল্যানিং, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো সহজ, আপনি বুঝতে পারবেন। অর্থনীতি বা অ্যাকাউন্টসের সোকল্ড শক্ত শক্ত বিষয়গুলো আপনার মাথায় ঢোকে। আমি বলছি যে রাজনীতিতে তো একটা মাস পিপলকে ইনফ্লুয়েন্স করতে হয়। ধর্ম আসছে, চটকদারি বিভিন্ন সিনেমা আর্টিস্ট, বিভিন্ন গান বাজনা আসছে, অনুষ্ঠান আসছে, লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। সেইখানে দাঁড়িয়ে এই জেনুইন ইস্যুগুলো কি সত্যিকারের মানুষের মাথায় ঢোকানো এই 1-1.5 মাসে সম্ভব আপনি মনে করেন? আচ্ছা, আমার এই প্রসঙ্গে খুব সুনির্দিষ্ট কথা আছে। আচ্ছা, ধর্ম সম্পর্কে যে টাকা উড়ে মানুষকে কিনতে চাইছে, এই কথাগুলো কি বামপন্থীরা শুধু নির্বাচনের সময় বলছে, না আমাদের ধারাবাহিক কার্যক্রমের মধ্যে? যে প্রশ্নটা আপনি পূর্বে আমার কাছে জানতে চেয়েছিলেন, বাইনারি ভাঙার প্রশ্নটা, সেটা আমরা কিন্তু 11 সালের পর থেকে 14 সাল যখন বিজেপি ক্ষমতায় আসলো তখন থেকে কিন্তু আমরা কথাটা বলতে শুরু করেছি। অর্থাৎ বলতে 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 আজকে কিন্তু এটা একটা স্টেক নিয়ে নিয়েছে। ঠিক এই যে টাকা উঠছে, এই যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, এ কথাটা তো আমরাই বলছি বামপন্থীরা। আমরাই তো বলছি যে সংখ্যাগরিষ্ঠের যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, সংখ্যালঘুকে নিয়ে রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বাইনারি বা সেটিং, তাকে টিকিয়ে রাখতে গেলে এটাই তো তাদের কাছে সবচেয়ে বড় উইপেন, অস্ত্র। তার বাইরে তারা যাবেন কিছু। ফলে এর বাইরে কথাগুলো বলছি দেখেই তো মানুষরা এখনো মনে করছে বামপন্থীরাই প্রাসঙ্গিক। এখনো তো বাজারে এবারে কথাটা এসেছে, আগে ভালো ছিলাম। সেই জন্যই তো এবারের বামপন্থীদের একটা বড় নির্বাচনের সময় যে মানুষের কাছে আহ্বান রেখেছেন, যে সেটা হচ্ছে বামপন্থার পুনরুজ্জীবন। সুতরাং আমাদের এখানে একটা বিশ্বাস, ব্যাপার আছে, সেটা হচ্ছে অদ্ভুতভাবে তৃণমূল বলার চেষ্টা করছে যে আমরা তৃণমূল কংগ্রেস বেসিক্যালি বামপন্থী আমরাই, বামপন্থা শুধুমাত্র সিপিআইএমের একার সম্পত্তি নয়। আবার
তৃণমূলের আরেকটাও বক্তব্য যে সিপিএমের ভোটটা অর্থাৎ বামের ভোটটা নাকি ইচ্ছা করে আপনারা রামে ট্রান্সফার করে দিয়েছেন। বহু তৃণমূল নেতা আমার এই শোতেই বলে গেছেন যে সিপিএম ইচ্ছা করে নিজেদের ভোটটাকে বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে। সেটা কেন করেছেন বা না করেছেন তার দীর্ঘ ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না, আপনার থেকেই আমি ব্যাখ্যা শুনবো। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা এই নির্বাচনের আগে স্পেসিফিক্যালি কোন পজিশনে দাঁড়িয়ে আছেন, আপনাদের আহ্বান টুয়ার্ডস যারা তৃণমূলের সাপোর্টার আছে তাদের কাছে কি, আর আপনাদের আহ্বান যারা বিজেপির সাপোর্টার আছে তাদের কাছে কি, যাদের ভোটটা আপনারা পেয়ে আবার জিততে চেষ্টা করবেন। প্রথম কথা আমি আপনাকে বলেছি, তাহলে বামপন্থাই কিন্তু পশ্চিমবঙ্গে মূল হচ্ছে যে নির্ণায়ক শক্তি। সিপিআইএম সম্পর্কে মানুষের কিন্তু এটা বদ্ধমূল ধারণা, এবং এটা কিন্তু হচ্ছে সঞ্জাত আছে পশ্চিমবাংলার মাটিতে, যে সেটা হচ্ছে যে লাল ঝান্ডা নিয়ে লড়াই করে। অনেক রাজনৈতিক লাল ঝান্ডার দল আছেন, কিন্তু বামপন্থীদের পশ্চিমবাংলাতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে 1 নম্বর দলই হচ্ছে মূল সিপিআইএম। দল সিপিআইএম। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। 2 নম্বর বিষয়টা আপনি যেটা বলছেন যে সেটা হচ্ছে, তো দেখুন, ভোটার কিন্তু একদম কারো সিন্ধুকে রাখা হচ্ছে যে সম্পদ কিন্তু না। এক সময় আমরা 50-52 এরকম ভোট পেয়েছি, বিজেপি কতটুকু ভোট পেয়েছে, তৃণমূল কতটুকু ভোট পেয়েছে। তাহলে এই যে ভোটার যে পরিবর্তিত হয়েছে, এটাই তো হচ্ছে আসলে আমাদেরকে যেতে হবে এই জায়গাটা থেকে। তাহলে ভোটার অনেক কিছু বিষয়কে হচ্ছে যে নির্দিষ্টভাবে চিহ্নিত করেছে। কমিউনাল রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মেরুকরণের রাজনীতি, বাইনারি হচ্ছে যে একটা ফ্যাক্টর হয়েছে, এটাকে অস্বীকার করতে পারে না। ধরুন আমি বামপন্থী, রাম রহিমের ঐক্য চাই, কিন্তু মমতা বা মোদির কাছে তো সেই দায়বদ্ধতা নেই, বিজেপি বা তৃণমূলের কাছে। ফলে আমাকে এই কথাটা আমাকে বলতে হবে, কারণ আমি এটা বিশ্বাস করি বলে। ভোটের রাজনীতিতে আমি হেরে যেতে পারি, আমাদের ভোট কম হয়েছে, সেটা জেনেও কিন্তু আমরা এই ধরনের কমিউনাল রাজনীতির পথে হাঁটিনি। আমরা জানি যে একদিন সূর্যের ভোর হবেই, ফলে আমাদের সময় লাগছে, কিন্তু আমরা কিন্তু বিস্মৃত হইনি। আমরা কিন্তু রাস্তায় থেকেছি, লকডাউন থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমরা রাস্তায় থেকেছি। আমাদের কাছে, মানুষের কাছে অন্ততপক্ষে লোকে বোঝে যে দেখুন, অক্সিজেন সিলিন্ডারটা রাত্রিরে প্রয়োজন, রক্ত দিতে যাওয়ার প্রয়োজন, এটা কিন্তু লোকে প্রথমে বামপন্থীদেরই খোঁজে।